একের পর এক 5টি মৃত্যু একই বাড়িতে, সম্পূর্ণ নিঃশব্দে। না কোনো চিৎকার, না রক্তের দাগ। রহস্যময় উপায়ে মৃত্যু এসে একে একে জীবন গিলে নিতে থাকে। পরিবারের মানুষরা মারা যেতে থাকেন, আর সেই বাড়ির দুজন নারী নীরবে বসে তাদের চা পান করে যান। এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের, যেখানে অপরাধ নিজেই ছিল ভীতিকর, কিন্তু সেই অপরাধের পেছনের কারণ ছিল তার চেয়েও বহুগুণ বেশি ভয়ানক। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলা। এই গড়চিরৌলি জেলাতেই বাস করত একটি পরিবার, হাসিখুশি, সুখী ও স্বাভাবিক একটি পরিবার। পরিবারের কর্তা ছিলেন শঙ্কর কুম্ভারে, যিনি শঙ্কর কুমার নামেও পরিচিত ছিলেন। তার সঙ্গে থাকতেন তার ছেলে, পুত্রবধূ ও স্ত্রী। সব মিলিয়ে জীবন চলছিল একেবারেই সাধারণভাবে, যেমন একটি গড়পর্তা পরিবারের হয়ে থাকে। কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। একদিন আচমকা শঙ্কর অসুস্থ হয়ে পড়েন। যিনি কিছুদিন আগেও ছিলেন পুরোপুরি সুস্থ ও সবল, তিনি এখন সারা শরীরে তীব্র ব্যথা এবং মাথায় অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন। শুরুতে পরিবার ভেবেছিল হয়তো আবহাওয়া বদলের কারণেই এমন হচ্ছে, এর বেশি কিছু নয়। কিন্তু ঠিক পরের দিনই একই সমস্যা শুরু হয় তার স্ত্রীর শরীরেও। একই ব্যথা, একই অসহনীয় অবস্থা। দুজনেই, যারা এতদিন সম্পূর্ণ সুস্থ ছিলেন, হঠাৎ করেই সারা শরীরের যন্ত্রণা আর মাথার তীব্র ব্যথায় ভেঙে পড়েন। প্রথম দিকে বিষয়টিকে খুব সাধারণ বলেই ধরা হয়েছিল। আমরা প্রায়ই ধরে নিই আবহাওয়া বদলালে এমন ছোটখাটো সমস্যা হতেই পারে। কিন্তু যখন সেই ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যেতে থাকে এবং দিন দিন বাড়তে থাকে, তখন পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন, যদি বিশ্রামেও আরাম না মেলে, তবে নিশ্চয়ই বিষয়টি গুরুতর। এরপর তাদের এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু স্পষ্ট কিছু ধরা পড়ে না। ওষুধ দেওয়া হয়, তবু অবস্থার কোনো উন্নতি হয় না। এরপর চিকিৎসকেরা পরামর্শ দেন তাদের বড় কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সেখানেও একই অবস্থা, কোনো উন্নতি নেই। পরিস্থিতি তখন ক্রমেই গুরুতর হয়ে উঠছিল। শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাদের নাগপুরে রেফার করেন, কিন্তু নাগপুরে নিয়েও কোনো স্বস্তি মেলেনি। কেউই বুঝতে পারছিল না এই অসুস্থতার আসল কারণ কি। আর ঠিক তখনই 20 সেপ্টেম্বর হঠাৎ করেই শঙ্করের মৃত্যু হয়। কোনো আগাম সতর্কতা ছাড়াই শঙ্করের মৃত্যু পরিবারটির উপর যেন পাহাড় সম দুঃখ নামিয়ে আনে। কিন্তু এটিই শেষ নয়, এ তো ছিল কেবল শুরু। শঙ্করের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র 6 দিনের মাথায় 26 সেপ্টেম্বর তার স্ত্রী বিজয়ারও মৃত্যু হয়। অর্থাৎ 20 সেপ্টেম্বর শঙ্কর এবং তার ঠিক 6 দিন পর বিজয়া। একই বাড়িতে পরপর 2 মৃত্যু। একসঙ্গে একই সময়ে এই বিপর্যয় আরও ভয়ঙ্কর রূপ নেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, মৃত্যুর আগে দুজনের শরীরেই দেখা গিয়েছিল এক অদ্ভুত রোগের লক্ষণ। তীব্র সারা শরীরে ব্যথা এবং মাথার অসহনীয় যন্ত্রণা, যার কোনো ব্যাখ্যা কেউই দিতে পারছিল না। এই খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে শুরু করেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় আরেকটি অস্বাভাবিক ঘটনা। শঙ্করের মেয়ে কোমলও হঠাৎ একই ধরনের সমস্যায় ভুগতে শুরু করে। তার হাত পায়ে তীব্র ব্যথা, মাথায় সেই একই অসহ্য যন্ত্রণা। কোমল ছিলেন বিবাহিত, কিন্তু এই অজানা রোগ ধীরে ধীরে তার জীবনকেও সংকটে ফেলে দেয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার পরও তার অবস্থার কোনো উন্নতি হয় না। এই ঘটনার মধ্যেই আসে আরও এক চাঞ্চল্যকর খবর। শঙ্করের শালী, অর্থাৎ তার মেয়ের মাসিও একই ধরনের অসুস্থতায় ভুগতে শুরু করেন। হাত পায়ে ব্যথা, মাথায় একই অসহনীয় যন্ত্রণা। এখন এক বাড়িতে 4 জন মানুষ একই অদ্ভুত রোগে আক্রান্ত। শঙ্কর ও বিজয়ার মৃত্যু, আর এখন তাদের মেয়ে ও শালীর অসুস্থতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এই বাড়িতে আসলে কি ঘটছে? কিন্তু এখানেই থেমে থাকেনি। এবার শঙ্করের শালীর এক সন্তানের শরীরও খারাপ হতে শুরু করে। লক্ষণ একেবারেই আগের মতো, সারা শরীরের ব্যথা আর তীব্র মাথা ব্যথা। এই পর্যন্ত এসে দাঁড়ালো পরিস্থিতি এমন, দুজনের মৃত্যু হয়েছে, 2 জন হাসপাতালে ভর্তি, আর সামনে এসেছে 5ম আক্রান্তের খবর। একই রহস্যময় অসুখ, একই ভয়ঙ্কর উপসর্গ। পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যাদের আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের চিকিৎসার জন্য শুধু এক নয়, একাধিক হাসপাতাল বদলানো হয়েছিল। তবুও কোনো ফল পাওয়া যায়নি, না কোনো উন্নতি, না কোনো নির্দিষ্ট কারণ। পুরো পাড়া আর আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে অস্থিরতা। কেউই বুঝে উঠতে পারছিল না এই পরিবারটির সঙ্গে আসলে কি হচ্ছে। প্রথমে মা-বাবার মৃত্যু, তারপর মেয়ে, শালী এবং এখন একটি ছেলের ক্রমশ অবনতিশীল অবস্থা।
সবাই যেন এক অদৃশ্য আতঙ্কে গ্রাসিত হয়ে পড়ে। তারপর একের পর এক ভয়ঙ্কর খবর আসতে থাকে। হাসপাতালেই মৃত্যু হয় শঙ্কালের মেয়ে কোমলের। এর কিছুদিন পর তার শালীরও মৃত্যু হয়, এবং শেষ পর্যন্ত যে ছেলেটির অবস্থার অবনতি হয়েছিল সেও এই রহস্যময় রোগের কাছে হার মানে। একই বাড়ি, একই অসুখ, একের পর এক 5টি মৃত্যু, আর রহস্য তখনও অমীমাংসিত। 20 সেপ্টেম্বর যে মৃত্যুর শৃঙ্খল শুরু হয়েছিল তা থামেনি 10 অক্টোবর পর্যন্ত। মাত্র 20 দিনের মধ্যেই একই পরিবারের 5 জন সদস্যের প্রাণ চলে যায়। এই ঘটনা পুরো বংশকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। চিকিৎসকেরাও তখন পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না আসলে রোগটা কি। কোনো পরীক্ষাতেই স্পষ্ট বা নির্দিষ্ট কোনো কারণ ধরা পড়ছিল না। আর যখন বিজ্ঞান নীরব হয়ে যায় তখনই গুজব আর কল্পনার ডানা মেলে। মহল্লায় কানাঘোষা শুরু হয়ে যায়। কেউ বলছিল এটা কি জাদুটোনা, কেউ হয়তো টোটকা করেছে। এমন কথা মানুষ খুব দ্রুত বিশ্বাস করে ফেলে, বিশেষ করে তখন যখন সব ধরনের চিকিৎসা ব্যর্থ হয়। আর সম্ভবত এই কারণেই সবাই ধীরে ধীরে চুপ করে যেতে থাকে, কারণ তখন ভয় শুধু রোগের নয়, সেই অদৃশ্য ষড়যন্ত্রেরও, যা যেন এই পরিবারটাকে একে একে গিলে খাচ্ছিল। ততক্ষণে 5টি মৃত্যু ঘটে গেছে, আর যারা বেঁচে ছিলেন তারা সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসে তখন যখন শঙ্করের ছেলে, যিনি দিল্লিতে চাকরি করতেন, বাবার মৃত্যুর খবর পেয়ে গড়চিরাউলিতে আসেন। তিনি গ্রামে পৌঁছান, শেষকৃত্য সব ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন। মায়ের মৃত্যুও তার চোখের সামনেই ঘটে। কয়েকদিন পর তিনি আবার নিজের কাজের জন্য দিল্লিতে ফিরে যান। কিন্তু দিল্লি ফেরার কিছুদিনের মধ্যেই তার শরীরেও দেখা দিতে শুরু করে সেই একই লক্ষণ। তীব্র সারা শরীরে ব্যথা, মাথায় ভারী ভাব, হাত পা যেন ভেঙে পড়ছে এমন অনুভূতি। তিনি বুঝে গিয়েছিলেন এটাই সেই রোগ যা তার মা বাবা সহ পরিবারের 5 জনকে কেড়ে নিয়েছে। তার মন ভয়ে ভরে ওঠে। মনে হতে থাকে এবার হয়তো তার পালা। এক মুহূর্তও দেরি না করে তিনি দিল্লির একটি হাসপাতালে গিয়ে নিজেই ভর্তি হয়ে পড়েন। কারণটা ছিল স্পষ্ট, যে অজানা রোগ তার চোখের সামনে 5 জন প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে, সেটাই এবার তার শরীরেও বাসা বেঁধেছে। এই খবর গ্রামে পৌঁছতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ধরে নেয় যেই এই রোগে আক্রান্ত হচ্ছে তার বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। গ্রামে তখন একটাই আলোচনা, এবার পরিবারের একমাত্র ছেলেটির পালা এসেছে। এরই মধ্যে কিছু দূরের আত্মীয় যারা শোক সভায় অংশ নিতে গ্রামে এসেছিলেন তারা ফিরে যান। কিন্তু বাড়ি ফেরার পর তারাও একই ধরনের অসুস্থতায় ভুগতে শুরু করেন। শরীর ব্যথা, মাথায় ভারী ভাব, একই রহস্যময় লক্ষণ। আতঙ্কিত হয়ে তারাও হাসপাতালে ছুটে যান। শুধু তাই নয়, একজন ড্রাইভার যিনি তাদের সঙ্গে গ্রামে এসেছিলেন এবং 2-3 দিন ওই বাড়িতেই ছিলেন, নিজের এলাকায় ফিরে গিয়ে তিনিও একই গল্পের অংশ হয়ে যান। তার শরীরেও হঠাৎ করেই দেখা দেয় সেই একই উপসর্গ। রহস্য তখন আর শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ভয় ছড়িয়ে পড়ছিল একের পর এক মানুষের শরীরে। এতদিন পর্যন্ত যে গল্পটা শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটাই ধীরে ধীরে গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ এখন বুঝতে পারছিল এটা শুধু কোনো সাধারণ রোগ নয়, এর পেছনে নিশ্চয়ই আরও কিছু আছে। এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু নিঃশব্দে প্রাণ কেড়ে নেয়। ততক্ষণে 5 জনের মৃত্যু হয়ে গেছে, আর 3 জন মানুষ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। যে বাড়িটিতে একসময় হাসি, আনন্দ আর কোলাহল ছিল, এখন সেই বাড়ির প্রতিটি কোণা নীরবে ভয়ের গল্প বলে যাচ্ছিল। সবার মুখে তখন একটাই প্রশ্ন, এই 3 জনও কি বাঁচতে পারবে না? এই সময় বাড়ির একমাত্র ছেলেটির মামি এবং তার স্বামী শোক জানাতে সেখানে আসেন। কয়েকদিন বাড়িতে থাকার পর তাদের শরীরেও দেখা দিতে শুরু করে একই লক্ষণ। শরীর ভেঙে পড়ার মতো ব্যথা, মাথার ভেতর তীব্র ধকধকানি আর চরম দুর্বলতা। অবস্থার অবনতি হলে তাদেরও হাসপাতালে ভর্তি করাতে হয়। এভাবে মোট 9 জন মানুষ এই রহস্যময় অসুস্থতার কবলে পড়ে। এর মধ্যে 5 জনের প্রাণ ইতিমধ্যেই চলে গেছে। গ্রামে তখন ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ। ভয়ের মাত্রা এতটাই ছিল যে মানুষ ওই বাড়ির পাশ দিয়েও হাঁটতে সাহস করত না। কথা পৌঁছে যায় ঝাড়ফুঁক, টোনা টোটকা পর্যন্ত। কিন্তু এবার বিষয়টি পুলিশের কানেও পৌঁছায়। স্থানীয় থানায় যখন এই ঘটনার খবর যায়, প্রথমে পুলিশের কাছেও ঘটনাটি খুব একটা অস্বাভাবিক মনে হয়নি, কারণ এই মৃত্যুগুলোর কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা রিপোর্টও করা হয়নি। তবুও পুলিশের মনে একটা অস্বস্তি কাজ করছিল।
সবচেয়ে অবাক করার বিষয় ছিল যারা মারা গেছেন সেই 5 জনের বয়স, শারীরিক গঠন এবং জীবনযাপন পদ্ধতি একেবারেই আলাদা ছিল। কারো কোনো গুরুতর অসুখ ছিল না, না ছিল কোনো পুরনো রোগের ইতিহাস। এখন পুলিশও দ্বিধায় পড়ে যায়, এটাকে কি শুধুই কাকতালীয় ঘটনা বলা যায়? কিন্তু কাকতালীয় কিভাবে সম্ভব যখন একই বাড়ির ভিন্ন বয়স ও ভিন্ন শারীরিক অবস্থার 5 জন মানুষ একইভাবে মারা যায়? ডাক্তারেরাও তখন পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর দিতে পারছিলেন না। অর্গান ফেলিয়ার কিংবা হার্ট অ্যাট্যাক, এই কারণগুলো সাধারণত সন্দেহের বাইরে থাকে। কিন্তু যখন একের পর এক একই ধরনের মৃত্যু ঘটতে থাকে, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এখন সবার দৃষ্টি গিয়ে আটকে ছিল সেই 4 জন অসুস্থ মানুষের উপর, যাদের চিকিৎসা চলছিল। পরিবার, আত্মীয়স্বজন, এমনকি পুরো গ্রামের একটাই প্রার্থনা, অন্তত এই 4টি প্রাণ যেন বেঁচে যায়। এই সময় পুলিশ যখন পুরো বিষয়টি খুঁটিয়ে দেখতে শুরু করে, তখন এক চিকিৎসক একটি গুরুত্বপূর্ণ কথা জানান। তিনি বলেন, অসুস্থ ও মৃত সবার ঠোঁটেই সামান্য কালচে ভাম ছিল। এর বাইরে এমন কিছু দেখা যায়নি যেটা দেখে সরাসরি সন্দেহ করা যায়। কিন্তু পুলিশের মনে তখন পরিষ্কার ধারণা জন্মাতে শুরু করে, না, এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। কারণ রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার নয়, কিন্তু মৃত্যু হয়েছে সবারই, আর তাও আবার ভিন্ন ভিন্ন বয়সের মানুষের। এই বিষয়টাই পুলিশকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছিল। গাডচিরোলি পুলিশ এই কেসটাকে হালকাভাবে নেয়নি। সাধারণত এমন ঘটনার ক্ষেত্রে অনেক সময় পুলিশও বলে, চলুন ছেড়ে দিন। কিন্তু এখানে পুলিশ স্পষ্টভাবেই বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই। তারা সিদ্ধান্ত নেয় পুরো পরিবারের পেছনের ইতিহাস খতিয়ে দেখতে হবে এবং বাড়িতে গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, পরিবারে আর কে বেঁচে আছে? একজন ছেলে যে তখন হাসপাতালে ভর্তি, আর বাড়িতে শুধু একজনই, পুত্রবধূ। তবুও পুলিশের একটি দল বাড়িতে পৌঁছায়। পুত্রবধূটি শিক্ষিত ছিল। এখন আপনি নিজেই ভাবুন, একটি বাড়িতে 5 জনের মৃত্যু হয়েছে, 3-4 জন মানুষ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। সেই বাড়ির পরিবেশ কেমন হওয়ার কথা? কিন্তু পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, প্রথম দেখাতেই তাদের মনে হয় এই পুত্রবধূর আচরণটা কিছুটা অস্বাভাবিক। শ্বশুর সহ পরিবারের একাধিক সদস্য মারা গেছেন, অথচ সে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল। আরও একটি বিষয় পুলিশের চোখে পড়ে, তার শরীর একেবারেই সুস্থ, না কোনো দুর্বলতা, না কোনো অসুস্থতার লক্ষণ। এখানেই পুলিশের মনে প্রথমবারের মতো সন্দেহের বীজ জন্ম নেয়। কারণ যদি বাড়িতে কোনো জাদুটোনা, টোটকা বা অদ্ভুত কিছু হয়ে থাকে, তাহলে তার প্রভাব সবার উপরই পড়ার কথা। অথচ এই পুত্রবধূ সম্পূর্ণ সুস্থ। শুধু তাই নয়, যারা শোক জানাতে এসেছিল তারা বাড়ি ফিরে গিয়ে পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু একই ছাদের নিচে থাকা এই একজন মানুষ একেবারেই নিরাপদ। পরিস্থিতির কারণে পুলিশ তখন তাকে খুব বেশি কড়াভাবে জেরা করতে পারেনি, কিন্তু সন্দেহটা পরিষ্কারভাবেই তৈরি হয়ে গিয়েছিল। এরপর পুলিশ আলাদা আলাদা টিম তৈরি করে এই পুত্রবধূ সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। সে আসলে কে? তার অতীত কি? তথ্য জোগাড় করতে গিয়েই একের পর এক অদ্ভুত বিষয় সামনে আসতে থাকে। এই পুত্রবধূর নাম ছিল সংঘমিত্রা। সংঘমিত্রা একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। শুধু পড়াশোনায় নয়, সে ছিল সেই বিশ্ববিদ্যালয়ের টপার। কৃষি বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয়? চাষাবাদ, গাছপালা রক্ষা করার উপায়, কীটনাশক ও নানা ধরনের রাসায়নিক, এমনকি বিভিন্ন বিষের সম্পর্কেও বিশদ জ্ঞান দেওয়া হয়। যখন পুলিশ জানতে পারে যে সংঘমিত্রা একজন এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশ করা ছাত্রী এবং টপারও ছিল, তখন সবার আগে তাদের মাথায় যে কথাটা আসে তা হলো, এই মেয়ের তো প্রায় সব ধরনের বিষ সম্পর্কে গভীর জ্ঞান থাকার কথা। এদিকে যেসব মৃত্যু ঘটেছিল সেগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছিল মাল্টিপল অর্গান ফেলিয়ার। আর পৃথিবীতে এমন বহু বিষ আছে যেগুলোর অস্তিত্ব পোস্টমর্টেমেও ধরা পড়ে না। সম্ভবত এই কারণেই কোনো রিপোর্টে বিষক্রিয়ার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু সংঘমিত্রার শিক্ষাগত যোগ্যতার এই তথ্য সামনে আসতেই পুলিশের হাতে যেন একটি গুরুত্বপূর্ণ সূত্র এসে যায়। এই সূত্র সরাসরি গিয়ে যুক্ত হচ্ছিল এই বাড়ির পুত্রবধূ সংঘমিত্রার সঙ্গে। পুলিশের কাছে এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করল। তারা বুঝে গেল এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এখন প্রশ্ন একটাই, সংঘমিত্রা কিভাবে এই বাড়ির বউ হলো, আর তার অতীতটাই বাকি। তদন্তে যা সামনে এলো তা ছিল আরও ভয়ঙ্কর। কলেজে টপার হওয়ার পর সংঘমিত্রার প্রেম হয় এক যুবকের সঙ্গে। সে যুবক আর কেউ নয়, শঙ্করের ছেলে। কিন্তু দুজনের জাত আলাদা ছিল। আশ্চর্যের বিষয়, শঙ্করের পরিবার এই সম্পর্কে কোনো আপত্তি করেনি। সমস্যা ছিল সংঘমিত্রার বাড়িতে। সংঘমিত্রার বাবা মা এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না।
কিন্তু সংঘমিত্রা পরিবারকে অগ্রাহ্য করে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শঙ্করের ছেলেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে। এই বিয়ে সংঘমিত্রার বাবা মায়ের কাছে ছিল চরম আঘাতের মতো। তাদের চোখে মেয়ে শুধু তাদের কথা শোনেনি, পুরো গ্রামে তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই অপমান, দুঃখ আর মানসিক ধাক্কা তারা সহ্য করতে পারেননি। এই ধাক্কার ফলেই সংঘমিত্রার বাবা মা দুজনেই প্রাণ হারান। যেদিন তার বাবা মা মারা যান, সেদিনই সংঘমিত্রা প্রথমবার উপলব্ধি করে হয়তো সে এক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তার মনে হতে থাকে হয়তো পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করাটা তার করা উচিত হয়নি। কিন্তু তখন আর কিছু বদলানোর ছিল না। সে ইতিমধ্যেই শ্বশুরবাড়িতে চলে এসেছে, নতুন জীবন শুরু হয়ে গেছে। একজন মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আসে, তখন তাকে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। নতুন পরিবেশ, নতুন রীতিনীতি, নতুন মানুষ, শাশুড়ি, শ্বশুর, সম্পর্ক আর দায়িত্ব। সংঘমিত্রার জন্য এই মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। ধীরে ধীরে শুরু হয় মনোমালিন্য। তার মনে হতে থাকে সে তার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারেনি। তার মাথার ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে, যে সুখের আশায় সে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, সেই সিদ্ধান্তই তো তার বাবা মায়ের প্রাণ কেড়ে নিল। আর আজ সেই সুখও সে পাচ্ছে না। এই ভাবনাগুলো ধীরে ধীরে সংঘমিত্রার মনকে বিষিয়ে তুলতে থাকে। সে নিজেকে প্রতিদিন প্রশ্ন করতে থাকে, নিজের সুখের জন্য এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া কি ঠিক ছিল? একসময় তার মনে হয় তার ভুলের মূল্য কেউ নয়, বরং সে নিজেই দিচ্ছে। আর এই চিন্তাগুলোই ধীরে ধীরে তাকে এক অদ্ভুত, বিকৃত মানসিকতার মানুষে পরিণত করে। শেষ পর্যন্ত সে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছায়। তার বিশ্বাস জন্মায় তার বাবা মায়ের আত্মা ততক্ষণ শান্তি পাবে না, যতক্ষণ না এই পরিবারের মানুষগুলোর প্রাণ নেওয়া হয়। এই চিন্তাকেই সে নিজের সত্য বলে মেনে নেয়। আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় সে এই পথেই হাঁটবে। তার পরের পদক্ষেপ ছিল এতটাই ভয়ানক, এতটাই শীতল ও হিসেবি, যা শুধু একটি পরিবার নয়, পুরো একটা গ্রামকে আতঙ্কে ডুবিয়ে দেবে। ভুলের উপলব্ধি হওয়া নিজেই কোনো খারাপ বিষয় নয়, বরং সেটাই স্বাভাবিক ও ভালো। কিন্তু সেই উপলব্ধি কখনোই এমন হওয়া উচিত নয় যে মানুষ অমানবিক নৃশংসতার পথে নেমে পড়ে। ইচ্ছে হয় সে যদি নিজেকে শেষ করত কিংবা আলাদা হয়ে যেত, তাহলে এতগুলো নিরপরাধ প্রাণ বেঁচে যেত। এই বিষয়ে আপনার কি মত? কমেন্টে অবশ্যই জানান। যাই হোক, যখন মানুষের বিবেক অন্ধ হয়ে যায়, তখন সে ভুল আর ঠিকের সীমারেখা মানে না। সংঘমিত্রার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। এক বোকামি ভরা চিন্তা তার মাথায় ঢুকে পড়ে, আর সেটাই তাকে এক ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। অপরাধ করার পর অনেক সময় মানুষ নিজেকেই সঠিক মনে করতে শুরু করে। সংঘমিত্রার সঙ্গেও তাই হয়েছিল। এই সময় তার জীবনে ছিল এক মামি রোজা রামটেক, যার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। বিশেষ করে বাবা মায়ের মৃত্যুর পর যখন পরিবার তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল, তখন এই মামি তার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এই মামির নিজেরই একটি ব্যক্তিগত স্বার্থ ছিল, যেটা সংঘমিত্রার জন্য মারাত্মক হয়ে ওঠে। আসলে মামির সঙ্গে সংঘমিত্রার শ্বশুরবাড়ির জমি নিয়ে বড় একটি বিরোধ চলছিল। মামি বিষয়টা ভালোই জানত। যদি সংঘমিত্রা তার উদ্দেশ্যে সফল হয়, তাহলে পরিবারের সব সম্পত্তি শেষ পর্যন্ত সংঘমিত্রার হাতে চলে আসবে। সংঘমিত্রা তার সব কষ্ট, সব যন্ত্রণা মামির সঙ্গে ভাগ করে নেয়। সে বলে কিভাবে বিয়ের পর তার বাবা মা প্রাণ হারিয়েছেন, আর কিভাবে বিয়ের পর তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। সে চেয়েছিল এই সব চাপ, দুঃখ আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে। আর তার বিশ্বাস জন্মায় এই মুক্তি সে পাবে তখনই যখন সবাইকে শেষ করে দেবে। মামি সংঘমিত্রার এই দুর্বল মানসিক অবস্থার সুযোগ নেয়। সে তাকে আরও উস্কে দেয়। মামি বলে সে পুরোপুরি সংঘমিত্রার পাশে আছে। শুধু তাই নয়, সে এটাও বোঝায় যদি পরিবারের সবাই মারা যায়, তাহলে জমির ঝামেলাও চিরতরে মিটে যাবে, আর সব সম্পত্তি এসে পড়বে মামি ও সংঘমিত্রার হাতে। মামি সংঘমিত্রাকে আশ্বাস দেয় এই পথে সে তাকে সম্পূর্ণ সাহায্য করবে। এভাবেই মামি সংঘমিত্রার মাথায় আরও গভীরভাবে ঢুকে পড়ে, তাকে এই ঘাতক পথ বেছে নিতে প্ররোচিত করে। দুজনের মধ্যে জন্ম নেয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা শুধু একটি পরিবারের ধ্বংস ডেকে আনবে না, গোটা সমাজকেও কাঁপিয়ে দেবে। সংঘমিত্রা, যে ছিল একজন এগ্রিকালচার ইউনিভার্সিটির টপার,
কীটনাশক আর বিভিন্ন বিষ সম্পর্কে যার গভীর জ্ঞান ছিল সে সেই জ্ঞানকেই অপব্যবহার করে। সে এমন একটি বিষ বেছে নেয় যা ছিল গন্ধহীন ও রংহীন, যার অস্তিত্ব ধরা পড়া প্রায় অসম্ভব। এই বিষটি যে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে দেওয়া যেত, আর তার কোনো পরিচয় ধরা পড়ত না। সংঘমিত্রা ধীরে ধীরে এই বিষ তার বাড়ির সব সদস্যদের দিতে শুরু করে। চা, খাবার, জল, প্রতিটি জিনিসেই সে তা মিশিয়ে দিত। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিষের প্রভাব স্পষ্ট হতে শুরু করে। সবার শরীরেই একে একে সেই একই লক্ষণ দেখা দিতে থাকে, যেগুলোর কথা আগেই বলা হয়েছে। এরপর মাত্র ২০ দিনের মধ্যে সংঘমিত্রা ও তার মামি মিলেই ৫ জন মানুষকে হত্যা করে। এই সময় কয়েকজন হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তাররা যখন তাদের উপসর্গগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন তারা আর বিষয়টাকে হালকাভাবে নেননি। কিছুদিনের মধ্যেই চিকিৎসকদের কাছে পরিষ্কার হয়ে যায় এটা কোনো সাধারণ অসুখ নয়, বরং এক ধরনের বিষক্রিয়ার ফল, যার সম্পর্কে আগে তেমন তথ্য জানা ছিল না। একবার যখন নিশ্চিত হওয়া গেল যে এটি বিষের কাজ, তখনই চিকিৎসার প্রক্রিয়া দ্রুত শুরু করা হয়। শেষ পর্যন্ত সংঘমিত্রা ও তার মামিকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। বর্তমানে এই মামলা বিচারাধীন এবং ২ অভিযুক্ত নারী কারাগারে রয়েছেন। কিন্তু এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন। একজন মেয়ে যে একসময় ছিল পরিবারের গর্ব, পড়াশোনায় সুনাম অর্জন করেছিল, বুদ্ধিমত্তার উদাহরণ হিসেবে পরিচিত ছিল, হঠাৎ করে সে এমন পথে গেল কিভাবে? ভালোবাসার ক্ষেত্রে সে ঠিক সেই কাজটাই করেছিল যা বহু মানুষই করে। ভালোবাসার জন্য সব কিছু বাজি রেখে দেয়, মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। কিন্তু যখন সেই ভালোবাসাই বোঝা হয়ে দাঁড়ালো, তখন শ্বশুরবাড়ি তার কাছে হয়ে উঠল কারাগার। সে চাইলে ডিভোর্স নিতে পারত, আইনি পথে নিজের জীবন নতুন করে গড়তে পারত, কিন্তু না, সে বেছে নিয়েছিল অপরাধের পথ। এমন এক পথ যেখান থেকে আর ফিরে আসা যায় না, যেখানে প্রতিটি ধাপে শুধু ধ্বংস। একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি মেয়ের জীবন নয়, 5টি নিরপরাধ জীবনের কবর রচনা করেছে। এটাই কি স্বাধীনতার সংজ্ঞা? নিজের সিদ্ধান্তের মূল্য কি অন্যের প্রাণ দিয়ে শোধ করা যায়? এই প্রশ্নগুলোই আমাদের ভাবতে বাধ্য করে, কারণ একটি মেয়ের সিদ্ধান্ত শুধু তার নিজের ভাগ্য বদলায় না, কখনো কখনো গোটা একটি বংশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।